হচ্ছে যে বলেন। সেটা হচ্ছে ওদের এইচএসবিসির ভার্চুয়াল অ্যাকাউন্ট। তো জি আমাকে জি। বলছে ওখানে টাকা পাঠাইতে, তারপরে ওটা থেকে তাহলে বিও অ্যাকাউন্টের কাজটা কি? আমি ঠিক বুঝি না আর কি বিষয়টা। নর্মালি কথাটা হচ্ছে, শোনেন না, টোটাল মানে যারাই এখনো বুঝেন না, টোটাল নর্মাল হচ্ছে কি যে দেখেন, একটা শেয়ার কিনতে তো আপনার টাকা লাগবে, তাইলে এক নাম্বার হচ্ছে আপনি যে কোনো বাংলাদেশের ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। দুই নাম্বার যেটা হচ্ছে যে আপনি এই টাকাটা দিয়ে তো শেয়ার যখন কিনতে যাবেন, তো শেয়ার কেনার জন্য সরাসরি কোনো কোম্পানি শেয়ার বিক্রি করে না, তারা বিক্রি করে এক্সচেঞ্জের মাধ্যমে। সেখানে ধরেন যে ওই যাদেরকে আমরা এজেন্ট বলতে পারি, এই ব্রোকারেজের কাজগুলো হচ্ছে কোম্পানির শেয়ার কিনতে আপনাকে সহযোগিতা করা, এর বিপরীতে তারা কমিশন পায়। বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গায় সরাসরি আপনি শেয়ার কিনতে পারেন না, ব্রোকারেজ হাউসের মাধ্যমে যাইতে হয়। এখন আপনি ওই যে ব্রোকারেজ হাউসের মাধ্যমে যখন যাবেন, তো তাদের কাছে আপনার যে অ্যাকাউন্টটা হয় ওইটাকে স্ট্যান্ডার্ড ভাষা আমরা বলি যে ট্রেডিং অ্যাকাউন্ট। এখন আপনার নামে যে শেয়ারটা কিনা হইলো, যেমন আপনি একটা জমি কিনলে আপনার একটা দলিল হয়, সরকারের কাছে নিবন্ধিত থাকে। সেম বিও অ্যাকাউন্টটা হচ্ছে ওই দলিলের মতো কাজ করে। এই যে শেয়ারটা আপনার, এটার আইনগত ভিত্তি হচ্ছে ওই বিও অ্যাকাউন্টের ভিতরে আপনার নামে শেয়ারটা নিবন্ধিত থাকবে। আর এই ব্রোকারেজ হাউসগুলা আপনাকে শুধু সহযোগিতা করে ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ওই যে যেমন ধরেন যে দালালের মাধ্যমে আমরা জমি কিনি, তো সেম এই ব্রোকারেজ হাউসগুলো এজেন্টের মতো কাজ করে আপনার জমিটা কিনে দেওয়ার জন্য। তাহলে বিও অ্যাকাউন্টে আপনার শেয়ার জমা থাকে, আর আপনি যে টাকাটা পাঠান এটা ওই ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্টে। প্রতিটা ব্রোকারেজ হাউসকে তাদের নিজ নামে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন লঙ্কা বাংলাতে একটা সুবিধা তারা যেটা করছে, তাদের দুইটা অ্যাকাউন্ট আছে। ওয়ান ব্যাংকের অ্যাকাউন্টে যেটা হয় এটাতে মানে প্রতিটা যেই অ্যাকাউন্ট করে সবার পৃথক পৃথক নামে হয় না, টোটাল টাকা জমা হয়। তখন আপনি যখন বলেন যে এই টাকাটা আমি পাঠাইছি, তখন আপনার আইডিতে দেয়। তো এটাতে দেখলো যে তারা অনেকজনের অসুবিধা হয়, তো এই জন্য ওই যে তাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্ভবত, ওইটা হচ্ছে ইউনিক অ্যাকাউন্ট। আপনি যে ট্রেডিং অ্যাকাউন্ট করেন, আপনার পিছনের 4 ডিজিট দিয়ে তারা অ্যাকাউন্ট নাম্বার তৈরি করে দেয়। তো আপনি যখন টাকা ট্রান্সফার করবেন সাথে সাথেই জমা হবে, আপনার কারো কাছে ফোন করার দরকার নাই যে ভাই আমি টাকা পাঠাইছি, আমার টাকা যুক্ত করে দেন। এই সুবিধাটা আছে আর কি লঙ্কা বাংলাতে। তাহলে আশা করি এখন হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি না। চিন্তা করলাম যে এরা একবার বলতেছে এই যে বিও অ্যাকাউন্ট, তারপরে আবার বলতেছে যে ভার্চুয়াল অ্যাকাউন্ট, তারপরে আবার বলতেছে যে কি ওই যে আপনি বললেন একটা ব্যাংকের। সবগুলো আমাকে অপশন দিছে আর কি। তো না এখন ওই তো, তাইলে আমি তাইলে এখন ওই আপনি স্বাভাবিকভাবে বুঝেন, ব্যাংকের অ্যাকাউন্ট তো আমরা সবাই বুঝি, বুঝার কিছুই নেই। আপনি হ্যাঁ, ব্যাংকে গেলেন, জি জি, অ্যাকাউন্ট করলেন আপনার। এখন আপনার ওই ব্যাংক থেকে যে আপনি শেয়ার কেনার জন্য টাকা যে পাঠাবেন, ব্রোকারের অ্যাকাউন্টে পাঠাইতে হবে। এখন ওই জি জি, প্রতিটা ব্রোকারেজ হাউসের নর্মাল নিয়ম হচ্ছে তাদের ওই যে যেই ব্রোকারেজ, যেমন যদি ধরেন যে ব্রাক ব্রোকারেজ হয়, ব্রাক ব্রোকারেজ নামে অ্যাকাউন্ট থাকবে। আপনি টাকা পাঠাবেন, তাদেরকে জানাবেন যে আমি এত টাকা পাঠাইছি। আপনার ওই যে ট্রেডিং অ্যাকাউন্ট আপনার একটা দেয়, একটা আইডি দেয়, ওইটা আপনার ট্রেডিং আইডি। তো ওই আইডিতে তারা দেখায় যে আপনার নামে এত টাকা জমা হয়েছে। তো লঙ্কা বাংলা যেটা করছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে চুক্তি করছে যে আমার যত ক্লায়েন্ট আসবে, আমার মূল অ্যাকাউন্টের সাথে এটা সাব অ্যাকাউন্ট তৈরি করে দিবা, যে আমি শুধু আইডি দিব, তুমি সামনে অ্যাকাউন্টটা যুক্ত করবা। তো ওইটাতে সুবিধা হয়েছে, আপনি টাকা পাঠাইলে সাথে সাথে যুক্ত হয়, আপনি দেখতে পারেন, কাউরে ফোন দেওয়ার দরকার হয় না। আর বিও অ্যাকাউন্টে আপনার টাকা, আপনার এই ইয়াটা জমা থাকে, শেয়ার গুলো আর কি। এইটাই তার আর কি। মানে আমি ওই অ্যাকাউন্টে সরাসরি টাকাটা সেন্ড করে দেবো, পাঠিয়ে হ্যাঁ, দেবো, এই তো আপনি ওই অ্যাপ ওই থেকে। ভার্চুয়াল অ্যাকাউন্টে পাঠাইলে আপনার কাউরে ফোন দেওয়ার দরকার নাই, আপনি টাকা পাঠায় সাথে সাথেই দেখতে পারবেন জমা হয়েছে কি হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ, এতক্ষণে ক্লিয়ার হয়েছে। জি, জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, জুলফিকার ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই। আমার কোশ্চেন হলো যে একটা কোম্পানি যখন আপনার ক্যাশ ডিভিডেন্ড দিল 12.5%, জি এবং আপনার শেয়ার বোনাস দিল 12.5%। আচ্ছা, জি। আমি এই দুইটা পাওয়ার পর কি আমি ধরে নেব যে আমার ইনভেস্টমেন্ট থেকে আমি এক বছরে 25% পাইছি? আসলে এই বিষয়টা কি, এটা যদি না, একটু ক্লিয়ার করতেন। নর্মালি কথাটা হচ্ছে কি, দেখেন, এইটা যদি আপনি শুধু এক বছরের বুঝতে চান তাইলে ওই রকম না, কিন্তু দীর্ঘমেয়াদে বুঝতে চাইলে ওই রকম। নর্মালি আপনি যে 12.5% বা ধরেন যে মোটামুটি যে 12.5% যেটা পাইছেন, ওইটাকে আপনি ধরে নিতে পারেন এক বছরের ইনকাম, ওইটাকেই। কিন্তু যেটা শেয়ার বোনাস পাইছেন, ওইটা পায় আপনার লাভ হয় নাই। কারণ কি হয়েছে, ধরেন যে আপনাকে ওই শেয়ার বোনাসটা দিয়ে শেয়ারের দামটা কিন্তু কমে যায়। সিম্পল হিসাবে ধরেন যে আপনার অ্যাকাউন্টে 100 শেয়ার আছে, প্রতিটার দাম হচ্ছে 200 টাকা করে, কথার কথা। আপনার অ্যাকাউন্টে 100 শেয়ার আছে, এক একটার দাম 200 টাকা করে। এখন কোম্পানি ধরেন যে 50% শেয়ার বোনাস দিছে,
মানে আপনার 100টার আচ্ছা। বিপরীতে আপনারা আরো 50টা ফ্রি দিছে। এখন আপনি তো জি চিন্তায় আছেন তাইলে আমার 150টা হয়ে গেছে, আমি 200 টাকা করে বিক্রি করে দিব, তাই না? জি কিন্তু ওইটা না, ওই যে আপনারে যে 50% মানে 50টা শেয়ার বোনাস দিচ্ছে, এর বিপরীতে ওই বাকি শেয়ারগুলোর দাম 200 টাকা থাকবে না। রেকর্ড জি ডেটের পরে তারা অটোমেটিক ওই দামটা তখন দেখবেন যে মোটামুটি হিসাব করলে সম্ভবত 150 টাকা সামথিং চলে আসবে। মানে আপনার টাকা অ্যাডজাস্ট হয়ে বেশি আসবে। হয় নাই, কিন্তু জি এইটাতে আপনার লাভ হচ্ছে পরবর্তী বছরে। পরবর্তী বছর যখন আচ্ছা। ডিভিডেন্ড পাবেন তখন ওই 150 শেয়ারের উপরে পাবেন, বুঝছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক এটাই ইউ। হচ্ছে লাভ আর কি। জি। যদি পরের বছর সেম বিজনেস হয়ে থাকে এবং যদি সে একই হারে বা কাছাকাছি হারে ক্যাশ এবং বোনাস দেয় অথবা শুধু ক্যাশ দেয়, তাহলে আমি ধরে নিব যে আগেরটা আমার 25%ই হয়ে গেছে, হ্যাঁ, আগের বছরেরটা। ওইটা ধরবেন। আরেকটা ওই কথা অর্থে হচ্ছে কি জি যে শেয়ার বাজারে এইটা হিসাব করে লাভ নাই যে আপনার ওই ব্যাংকের মতো বছরে কত দিচ্ছে। শুনেন, আপনি যদি নিজে একটা ব্যবসা চালান, আপনি কিন্তু জি কখনো হিসাব করবেন না বছর শেষে কত পার্সেন্ট ওই যে ডিভিডেন্ড ইল্ড হইলো, ওইটা কিন্তু আপনি জি হিসাব করবেন না। আপনি দেখবেন আপনার হুম ব্যবসা চলতেছে কিনা, ব্যবসা বাড়তেছে কিনা, ইনকাম জি বাড়তেছে কিনা, তাই না? এটাই কিন্তু আপনি হিসাব করবেন। তাইলে ওইটা যদি আপনি হিসাব করেন, যেমন ধরেন যে স্কোয়ারের শেয়ার কিনেও আপনার লাভ নাই, আপনি যদি ওই যে জি পার্সেন্টেজ হিসাব করেন, যে হুম আপনি ব্যাংকে রাখলেও তো আপনি 5% 6% পান সেভিং অ্যাকাউন্টে, তো স্কোয়ারের শেয়ার কিনলেও 6%-এর বেশি কিন্তু লাভ নাই। 6%। জি কিন্তু জি সমস্যা হচ্ছে কোন জায়গায়, আপনি যখন দীর্ঘমেয়াদী হিসাব করবেন আপনার ব্যাংকে টাকার মূলধন কিন্তু বাড়ে না। কিন্তু এই জায়গায় যদি ধরেন যে আপনার, আমরা যেমন দেখাইলাম, আপনি দেখছেন যে 1 লাখ টাকা ওই বেচারা মাত্র কত 600 শেয়ার কিনছে, আজকে জি বাড়ছে এত, দাম অনুযায়ী তার কিন্তু লাভ। তো এই জন্য দীর্ঘমেয়াদী হিসাব করতে হবে, 1-2 বছরে হিসাব করলে আপনার মিটবে না। মানে আপনি চিন্তা করবেন যে লসেই আছেন, বুঝছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল ছোট করে। বলেন। আমি যখন রেকর্ড ডেটে শেয়ার ক্রয় করলাম, এখন আমার ওই যে এরা যে প্রতিদিন কাগজ দেয় আমার কতটা শেয়ার আছে, যেটা পোর্টফোলিও নামে আসে, তা আমি কতদিন পরে শেয়ারটা বিক্রি করলে আমার আর আমি বাদ যাবো না? না না, নর্মালি ধরেন যে কথার কথা, যেমন ধরেন যে আজকে তো 21 তারিখ, আজকে তো কালকে ধরেন যে 22 তারিখে যদি শেয়ার বাজারও খোলা, ধরেন যে কোনো কোম্পানির রেকর্ড ডেট হচ্ছে কালকে, তো এইটারে আপনারা আগে বুঝতে হবে হুম। বাংলাদেশে T+2 ওয়ার্কিং ডে কাজ করে। মানে আজকে যদি আজকে একটা আপনি শেয়ার কিনেন, এটা আপনার নামে আসতে আরো 2 দিন সময় লাগবে। এটা মানে স্ট্যান্ডার্ড নিয়মে, আপনি আমেরিকার শেয়ার কিনলেও এরকম, দুবাইতে কিনলেও এরকম। আপনি আজকে কিনছেন, জি ওইটা আপনার নামে নিবন্ধিত হয় নাই। যেমন একটা আপনি যে দলিল দিয়ে জমি কিনেন, মূল দলিল ফেরত পাইতে আপনার 6 মাস 1 বছরও কিন্তু লাগে, সাথে সাথে কিন্তু পান না যদিও জমি আপনার হয়। সেম শেয়ার বাজারেরটাও 2 দিন কমপক্ষে সময় লাগে। জি তো ধরেন যে আপনি যদি 22 তারিখে যেটা রেকর্ড ডেট, ওই শেয়ারের অংশীদারি হইতে চাইলে 2 ওয়ার্কিং ডে পূর্বে আপনারে কিনতে হবে। তার মানে আমরা যদি প্রতিদিন ওয়ার্কিং ডে জি থাকে, অ্যাটলিস্ট আপনারে কি করতে হবে, 20 তারিখে শেয়ারটা কিনতে হবে। 20 তারিখে যদি না কিনেন, 22 তারিখে তো আপনার নামে জি আসবে না, তাইলে তো আপনি ওইটা থেকে লাভ পাবেন না। এখন আপনি যদি 20 তারিখে কিনেন, বাইশ না, তারিখে আমি আপনার বলছি যে কথাটা শেষ করতে দেন, 20 তারিখে আপনি কিনছেন, 22 তারিখে আপনার নামে হয়েছে, আপনি 23 তারিখে বিক্রি করে দিতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু কথাটা হচ্ছে কি, 23 তারিখে বিক্রি করে আপনার লাভ হ্যাঁ, যে এটাই হবে না। জানতে চাই। 23 তারিখে বিক্রি করে আপনার লাভ হবে না, কেন হবে না? কোম্পানি যত পার্সেন্ট ডিভিডেন্ড দেয়, শেয়ারের দাম থেকে অটোমেটিক ওইটা কমে যায়, অটোমেটিক অ্যাডজাস্ট হয়। মানে আপনি এটা চিন্তা করবেন না যে আপনি 23 তারিখে বিক্রি জি করে দিয়ে লাভ করতে পারবেন, 23 তারিখে বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না। বুঝছেন কি না? তার মানে আমি সেটা জানতে চাইছিলাম, মানে অর্থাৎ আমি রেকর্ড ডেটের পরে যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারি, আমার আর রেকর্ড যেখানে যারা যে বোনাস দুক ওইটা আবার মিস নেই আর। হ্যাঁ, ওইটা আপনার মিস নাই, আপনি রেকর্ড ডেটের পরে যে কোনো সময় বিক্রি করে দিতে পারেন, টেনশন নাই। আর একটা যে ধরেন যে সারা বছর কোম্পানির শেয়ারটা হোল্ড করার দরকার নাই, রেকর্ড ডেটের আগে হোল্ড করলেই আপনি বোনাস পাবেন। এটাই হইলো কথা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম। জি আজিম ভাই, জি আর একটা বলেন। কোশ্চেন এই বলেন। প্রসঙ্গেই সেদিনে একটা প্রতিবেদনে পাইলাম, রেকর্ড ডেটের আগে 3 দিন নাকি প্রতিদিনের শেয়ার প্রতিদিনই নাকি এই
যার যার নামে আইসা পড়ে, এটা নাকি তখন আর 2 দিন অপেক্ষা করা লাগে না, এটা না কি না সত্য? এসব কিছুই না, নর্মাল যেটা বললাম, বাংলাদেশের বাজারে শেয়ারের ক্যাটাগরি আছে। এ আর বি ক্যাটাগরি হইলে ট্রেডিং ডে মানে T+2 বলে, মানে আজকে কিনলে পরবর্তী 2 দিন পরে আপনার নামে হবে। ওই দেখবেন যে বিও অ্যাকাউন্ট আপনার যেটা আছে SCDBL থেকে আপনার একটা মেসেজ দেয় যে আপনার নামে এতগুলো শেয়ার রেকর্ড হয়েছে, বুঝছেন কিনা। আর যদি আপনি জেড ক্যাটাগরি শেয়ার কিনেন 7 দিন লাগে, 1-2 দিন না, 7 দিন পরে আপনার নামে আসে, বুঝছেন কিনা। এখন আপনি যে প্রতিবেদন দেখছেন ওইটা ওই রকম না, ওইটা রেকর্ড ডেট আসার পূর্বে, এই যে যেমন ধরেন যে বললেন যে ভাই আমি যদি তাইলে এখন যে 22 তারিখে রেকর্ড ডেট, আমি হয়তো 19 তারিখে কিনি নাই, 20 তারিখে কিনছে আসবে, তাইলে 21 তারিখে শেয়ার কিনলে কার নামে যাবে। তো ওই জন্য তারা 21 তারিখে শেয়ারটা বলে যে এটা শুধু কি হবে, ওই যে আমরা স্পট শেয়ার কিনা হবে, ব্লক মার্কেটে বিক্রি হবে, সেখানে আপনি জানেন যে শেয়ারটা কিনতেছেন আপনার নামে আসবে না, ওই রকম আর কি। আপনি প্রতিবেদনটা আবার দেখবেন, ওইটাতে আপনি যেটা বলছেন এইটা ক্লিয়ার না, T+2 ডে লাগবেই লাগবে, বুঝছেন কিনা। এটাই আমি বুঝতে পারি নাই স্যার বলে এই এই কথাটা বিষয়টা এখন আবার একটু যদি বলা। বুঝাই বলতেন, এই কথাটা একটু বুঝতে পারি নাই স্যার, বুঝাই বলে। জাস্ট একটা যদি দেখে 1 সেকেন্ড দাঁড়ান, আমরা আহ, আচ্ছা যাই হোক, বাস্তবেই 1 সেকেন্ড, ধরেন যে যে কোনো একটা কোম্পানিতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, সম্ভবত রেকর্ড ডেট ছিল কার, জিপি এখন সিনজারের রেকর্ড ডেট চলে স্যার, সিনজার আছে ইয়ার, তারপরে আছে আপনার সম্ভবত ইয়ার আর জিবিরও চলে। জিপি রেকর্ড ডেট আরো দেরি আছে, যেমন রিকিট রেকর্ড ডেট হচ্ছে 3 মার্চ, ঠিক আছে। এখন আপনি যদি এই ধরেন যে আজকেও আপনার নামে জিপি শেয়ার নাই, কোনো সমস্যা নাই, আমরা ধরলাম যে প্রতিদিনই ট্রেডিং হচ্ছে, শুক্রবার শনিবার বাদ দিলাম, তাইলে এইটা আপনি বুঝবেন একদম সহজ জি ভাষায়। আমরা শুক্রবার শনিবার বাদ দিলাম, ধরেন যে 3/3 এইটা হচ্ছে জিপির রেকর্ড ডেট, এই তারিখে আপনার নামে থাকলে আপনি জিপির শেয়ারের অংশীদারি হবেন। তাইলে 3 তারিখে থাকতে হইলে আমাদের নিয়ম জি হচ্ছে T+2 ডে পরেই আপনার নামে শেয়ারটা নিবন্ধিত হবে। তাইলে আপনারা কি করতে হবে, আপনি যদি 2 তারিখে কিনেন আপনার নামে হবে না, 1 তারিখে যদি কিনেন তাও আপনারে হবে না, কারণ হচ্ছে 2 দিন তো লাগবেই, একদিন তো ট্রেডিং ডে। তাইলে কি হবে আপনারে, এই যে ফেব্রুয়ারির পরেই তো মার্চ তাই না, তার মানে ফেব্রুয়ারির 28 তারিখে আপনাদের শেয়ারটা জি কিনতে হবে। যদি ফেব্রুয়ারির 28 তারিখে আপনি কিনেন, তাইলে এই যে 1 আর 2 দিন এটা হলো আমার T+2, এই 2 দিন আর এই 3 দিন, 3 তারিখে আপনার নামে হয়ে গেল। এখন আপনি যদি চান 4 তারিখে শেয়ারটা বিক্রি করেন, কোনো সমস্যা নাই, আপনি লাভ্যাংশ পাবেন। আর এই সারা বছর 365 দিন শেয়ার আপনার নামে থাকার দরকার নাই, যদি 28 তারিখ মানে এই 3 দিনের মধ্যে যদি কিনতে পারেন আপনি লাভ্যাংশ পাবেন, এটাই হচ্ছে একদম জি সহজ হিসাব আর কি। না, ওইখান থেকে যেটা বলছিলেন যে আমি যে এই সময়ের ভিতরে পারি না, ও T+2 এখন যেটা এটার হচ্ছে, ভিতরে কিনতে এখন পারি ধরেন না, যে যদি কেউ তিনে। আছে না, কেউ আছে না যে ধরেন যে তার রেকর্ড ডেট নিয়ে তার কোনো টেনশন নাই, তার শেয়ার কিনতেই হবে। তো তখন দেখবেন যে অনলাইনে তখন জি শেয়ারটা কি কিনাটা বন্ধ থাকে, একদিন রেকর্ড ডেটের পূর্বে একদিন বন্ধ থাকে, তখন আপনি আউটসাইড মার্কেটে কিনতে পারেন। বাংলাদেশের নিয়ম হচ্ছে যেমন জি ধরেন যে আপনি 10 কোটি টাকা শেয়ার কিনবেন, এখন আপনি শেয়ারটা অনলাইনে কেনার দরকার নেই, আপনি চাইলে ওই ম্যানুয়াল পদ্ধতিতেও কিনতে পারেন। ধরেন আমি 10 কোটি টাকা শেয়ার বিক্রি করব, তো আমি আপনার কাছে 10 কোটি টাকা শেয়ার আছে, আপনি আমারে দিয়ে দিবেন, তো আমরা এই যে অনলাইন সিস্টেমের বাইরে গিয়েও কিনতে পারি। তো ওই জায়গায় তখন ক্রয় বিক্রয় চলে নগদে সেখানে। মানে সেখানে রেকর্ড ওটা আর আমার নামে আসবে না, তা ওই ওর নামে আসবে, ও আপনারা মানে ওইটা লাভ্যাংশটা ওই দিয়ে জন্য দিবে ঠিক মতো। অনলাইনে না, এটা মানে হচ্ছে কোম্পানির শেয়ারটা বিক্রি হবে কিনতে পারবেন, তবে অনলাইনে না। ওইটা ধরেন যে আপনার অনলাইন সিস্টেমের বাইরে ম্যানুয়াল পদ্ধতিতে ক্রয় বিক্রয় চলবে, সমস্যা নেই। আমি কেনার পরে তারপরের দিন ওখানে বুঝ- জমা করব, তারা আমার নামে করে দিবে, আমি তখন আর ওই লাভ্যাংশ কিছুই পাবো না, এটা আর কি। বুঝ- মানে হ্যালো, জি বলেন জহিরুল ভাই। আজিম ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি ব্লক মার্কেটে কোনো শেয়ার ক্রয় করি, সেটা হচ্ছে মিনিমাম 5 লক্ষ টাকা ক্রয় করতে হবে, তাই তো? জি জি। আর এটা কি, যদি আমি এই শেয়ারটা কি বিক্রি করতে গেলে কি আমার ব্লক সাইটে বিক্রি করতে হবে, না নাকি না পাবলিক কিছুই না, বোর্ডে ওইটা এমন বিক্রি কিছুই করে না, দিবে? কথাটা হচ্ছে কি ভাই দেখেন, সাধারণ ব্যবসা যেমন পাইকারি বাজার আছে, খুচরা বাজার আছে, তাই না।
তো ওই জায়গায় ধরেন যে ওরা তারা রাখছে বড় পরিমাণ লেনদেন করার জন্য। ধরেন যে আপনি 20 কোটি টাকা শেয়ার বিক্রি করবেন, এখন খুচরা বাজারে আপনি কয় দিনে বিক্রি করবেন, তাই না? তো ওই জন্য ওইটা রাখছে হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ পার্টির জন্য, যে আপনি ওইখানেও আপনারা অনলাইনে এন্ট্রি দিতে হবে যে আমি এতগুলা শেয়ার বিক্রি করব। এখন আমি কেনার জন্য আগ্রহী, তখন কিন্তু ওই বাজার মূল্য হুম হুম। দেখা হয় না, কারণ পাইকারি মার্কেটে কিন্তু কম দামে থাকে, সবাই জানেন সব ওইখানে জায়গায়। দেখি অনেকটা হাফ ডাউন থাকে, অনেকটা ওইটাই হাফ কারণ। ডাউন থাকে। কারণটা হচ্ছে আপনি একদিনে আপনার 20 কোটি টাকা দরকার, কথার কথা। সাধারণ মার্কেটে আপনি পারবেন হ্যাঁ না হ্যাঁ। একদিনে 20 কোটি টাকা। তো আপনার যেহেতু না না। দরকার, তো আমি চাবো আমারে ডিসকাউন্ট দেন, 220 টাকাটা আমারে 210 টাকায় হ্যাঁ, দেন। অনেক সময় দেখি যে নর্মাল মার্কেটে যে শেয়ারটা থাকে, সাপোজ আপনার এই যে লাভেলো ওইখানে 68 69, ওইখানে দিই যে 65, মানে 3 4 টাকা বেশ ভাই কম ওইটা থাকে। বুঝবেন সহজ ভাষায়, পাইকারি মার্কেট। সিম্পল জিনিস, পাইকারি হ্যাঁ হ্যাঁ মার্কেটে হ্যাঁ 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 লোকালের চাইতে দাম কম থাকে। আর ওইখানে কম, মানে কম পরিমাণ কিনতে পারবেন না, ওই জন্য লিমিট করে দিছে যে কমপক্ষে 5 লাখ। ওইটাই আর কি। না, আরেকটা বিষয় মনে করেন যে ডিভিডেন্ড যে দেয়, মানে জি। ডিভিডেন্ড দেওয়া রেকর্ড ডেটের পরে দিনে শেয়ারের দাম কমে যায়। আমি যদি দেখি যে রেকর্ড ডেটের আগে শেয়ারের দাম খুব ভালো বাড়ছে, ওই সময় যদি সেল করে দিই তো এটা আরো বেশি ভালো মনে তো হয়। ওইটা তো আমাদের কোর্সে ডিভিডেন্ড আমরা পাইতে গেলে তো আমার 2 মাস অপেক্ষা করা লাগে। ওইটা তো আমাদের কোর্সে আমরা তো ওইটাই শিখাই। যারা ভালো চালাক লোক, ধরেন যে আপনার 1 কোটি টাকার কিনা আছে, সাপোজ আপনি দশ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ ডিভিডেন্ড পাবেন, মানে 10 লাখ টাকা পাবেন। এখন সমস্যা হচ্ছে হ্যাঁ ডিভিডেন্ড ডেট পর্যন্ত অপেক্ষা করলে আপনারা 3 মাস পরে টাকা পাবেন, কথার কথা, তাই না? হ্যাঁ সরকারের হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ 10 লাখ টাকার উপর 10% দিতে হবে, সরকারেরও দিতে হ্যাঁ হবে হ্যাঁ 10%, মানে 1 লাখ টাকা সরকারকে দিতে হবে। তো যারা চালাক লোক এরা কি করে, একটা শেয়ার ক্রয় বিক্রয় করলে তার 1% খরচ যায়, যেহেতু 1 লাখে 400 টাকা ব্রোকারেজ ফি, তাই না? সে চিন্তা করে ঠিক হ্যাঁ আছে হ্যাঁ আমি হ্যাঁ। 1% ব্রোকারেজ ফি দিব, আমি বিক্রি করে দিলাম রেকর্ড ডেটের 1 2 দিন আগে। তো তারপরে তিন কি মাস করবে অপেক্ষা যে, করা লাগবে না। হ্যাঁ, তো রেকর্ড ডেটের পরে সে আবার কিনে নিচ্ছে, 1% খরচ গেল, তৎক্ষণাৎ সে ওই যে হ্যাঁ 9 লাখ টাকা ক্যাশ করতে পারতেছে। তো এগুলা তো হইলে হ্যাঁ চালাক হ্যাঁ লোকের হ্যাঁ। কাজ, এটা তো আর প্রকাশকের লোকের না, কাজ আমি না। এই যে ইস্টার্ন রুবলিকেট কিনছিলাম, দেখা গেছে কি যে ওরা আমার 50% ক্যাশ ডিভিডেন্ড দিছে প্রায় 2 মাস পরে, কিন্তু ওই না, এটাই শেয়ারের যে নিয়ম, এটাই রেট, নিয়ম, ওইটাই নিয়ম, দাম ওই দেওয়ার জন্য। পারে নাই এখন পর্যন্ত। না, তো ওইটাই নিয়ম, ওই জন্য যারা চালাক লোক যাদের আছে তারা ওইটাই করে, যে আমি 1% আমি তৎক্ষণাৎ দিয়ে আমি সাথে সাথে ক্যাশ করে নিব। রেকর্ড ডেটের পরের দিন আপনি 9 লাখ টাকা, আপনি জানেন যে 9 লাখ টাকার আমি বোনাস পাবো, তো 9 লাখ টাকা শেয়ার বিক্রি করে দেন, বাকিটা আপনারই থাকলো, টেনশন তো নাই। আপনার লস তো হয় নাই, হুম, শেয়ার অতই থাকবে, শেয়ার কমবে হ্যাঁ না। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জি, মোস্তফা কামাল ভাই কিছু বলবেন, না হলে আমরা শেষ করব। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম আজম ভাই। জি বলেন, হাসান ভাই কিছু বলবেন? কামাল ভাই কিছু বলবেন, না হলে আমরা শেষ করব।